হ্যালো স্যার এভরিওয়ান, সকলে কেমন আছো? আমি গগন মোডার, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল গাইস। তোমরা বারণ করার পরেও আমি এই ভিডিওটা কেন রিঅ্যাক্ট করতে যাচ্ছি গাইস, কারণ এই ভিডিওটা তোমরা সাজেস্ট করেছো আমাকে যে এখানে একমাত্র সত্যিটা আমরা পাবো গাইস। আমি তাও জানি না এটা কতটা সত্যি কথা। আমি ভিডিও দেওয়ার পরে তখন তোমরা কমেন্ট করে যে দাদা ভুলভাল ভিডিও রিঅ্যাকশন করতেই হবে না, ঠিক আছে? বাট যতটা ব্যাপার ততটা বুঝেছি আমি, ঠিক আছে? বিসিসি এখন নতুন শর্ত দিচ্ছে বাংলাদেশের উপরে, আর জানি না কেন দিচ্ছে, কি নাটক শুরু করেছে কোনো আইডিয়া নেই। বাট যেটা হচ্ছে ওটা জঘন্য হচ্ছে গাইস, পুরোপুরি মানে ইচ্ছেটা নষ্ট হয়ে যাচ্ছে এখন গাইস বিশ্বকাপ দেখা, ঠিক আছে? আর কথা যদি আইপিএল হয় ওটা অনেকদিন আগে মাঠে হয়ে গেছিল গাইস। বাট ফ্রম চ্যানেল দ্য প্রেস থেকে আছে আমরা দেখবো এক মোস্তাফিজে কাঁপছে ভারত। বিষয়টাকে সত্যি এরকম হতে পারে হয়তো, আমি জানি না, ঠিক ঠিক আছে। বাট দেখা যাক এখানে কি বৃত্তান্ত বলে, শোনা যাক। সবার মন্তব্য শোনার অধিকার আমার আছে। সো লেটস গো, লেটস দ্য শো বিগিন। চলো বন্ধুরা, আজকে ভিডিও দেখবো চায়ে চুমুক দিতে দিতে, কারণ আজকে অনেকটা লেটে ভিডিও রিয়াক্ট করতে বসেছি গাইস। সন্ধে হয়ে গেছে, আর সন্ধ্যের সময় আমি চাটা খাই গাইস, ঠিক আছে? তো শুরু করা যাক, দেখি কি বলেন উনি। চলো। তখন আইসিসির সভাপতি ছিলেন আহম মোস্তফা কামাল। 14-15 সালের কথা বলছি, মনে আছে? সভাপতির চেয়ারে থাকলেও তাকে সেবারের বিশ্বকাপে চ্যাম্পিয়ন দলের হাতে ট্রফি তুলে দিতে দেয়নি তৎকালীন বিসিসিআই হেড হ্যাঁ, নারায়ণ স্বামী। এটা নিয়ে অনেক প্রতিবাদ হয়েছিল গাইস, এটা খুবই জঘন্য কাজ করেছে গাইস উনি, প্রচন্ড জঘন্য কাজ করেছে। ট্রফি তুলে দিতে দেয়নি তৎকালীন বিসিসিআই হেড নারায়ণ স্বামী শ্রীনিবাসন। পরে যে দুঃখে পদত্যাগ করে কান্না করা ছাড়া আর কিচ্ছুটি করতে পারেননি কামাল। মাথা যেন হেট হয়ে মানে আমাদের এই ক্রিকেট ইতিহাসে সত্যি করার মানে যদি বলা হয়, উচ্চ পদ পাওয়ার জন্য কি সমস্ত নোংরা রাজনীতি হয়েছে গাইস, সেটা আমাদের বিভিন্ন রকমের ক্রিকেট যে সমস্ত বায়োগ্রাফি মুভিগুলো আছে সেটা দেখলে অনেকটা বোঝা যায়। এটা বাস্তব কথা গাইস। ওখানে অনেকটা প্রসঙ্গ ক্লিয়ার করেছে, বাট এখনো হয়ে আসছে, ভবিষ্যতেও হবে। কারণ ক্রিকেটে এত পয়সা গাইস, কিছু বলার নেই সত্যি কথা বলতে গেলে, ঠিক আছে? গিয়েছিল পুরো বাংলাদেশের, কিন্তু এবার তেমনটা আর হয়নি। প্রায় 12 কোটি টাকায় মোস্তাফিজকে কিনেছিল শাহরুখ খানের কলকাতা। সে নিয়ে বেশ উচ্ছ্বাসী চলল সামাজিক যোগাযোগ মাধ্যমে। এর আগে কোনো বাংলাদেশি খেলোয়াড় এত টাকা পাননি কোনো দল থেকে। চলল এমন সব হিসেব নিকেশও। কলকাতাও মুস্তাফিজকে পেয়ে চরম খুশি, জানিয়ে দিল রাগঢাক না আমি তো বিরাট খুশি ছিলাম গাইস। রেখেই। কিন্তু হঠাৎই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ল সবকিছু। বাংলাদেশে এক হিন্দু যুবককে হত্যার ঘটনা নাড়িয়ে দিল পুরো ভারত, এমনকি বাংলাদেশের কোটি মানুষের মন। হ্যাঁ, সবকিছু। বাংলাদেশে এক হিন্দু যুবককে হত্যার ঘটনা নাড়িয়ে দিল পুরো ভারত, এমনকি বাংলাদেশের কোটি মানুষের মনও ভেঙে দিয়েছিল। এর মধ্যে হাসনাত আবদুল্লার সেই 7 সিস্টার্স ভেঙে দেওয়ার হুঙ্কারে যেন আরও রাগে ফেটে পড়ল ভারতীয়রা। বাংলাদেশি হাইকমিশন বন্ধ থেকে শুরু করে দুই দেশের ভিসা সেবা বন্ধ, হামলা, বিক্ষোভ সবই হলো। তারপর ভারতে রব উঠল মোস্তাফিজকে ভারতে খেলতে দিয়ে। আমার কথা হচ্ছে এই বিষয়টা, সবকিছু মানলাম, ভারত বাংলাদেশের মধ্যে প্রচন্ড অশান্তি গাইস, সবকিছু। বাট বাংলাদেশ থেকে জিনিস, এই ইন্ডিয়া থেকে জিনিস বাংলাদেশে যাচ্ছে, বাংলাদেশের প্লেয়ার আইপিএল এ খেলানোর জন্য, এরা এইগুলো, এই সমস্ত মাস্টার মাইন্ড কার গাইস? আমরা না হয় অনলাইন এটা দেখছি, বাট এটা কোন ভাবে হয়? আমি জ্যাম শিওর গাইস বাংলাদেশ ভারতে খেলবে, এর পিছনে অনেক রকমের প্রপাগান্ডা আছে গাইস। তোমাদের কোনো আইডিয়া নেই না, আমার কোনো আইডিয়া আছে গাইস, ঠিক আছে? এই হবে, এটাই হবে। প্রত্যেকটা জিনিসের একটা কথা আছে, যখন কোনো জিনিস পাত্তা পায় না, সে পাত্তা পাওয়ার জন্য অনেক রকম কেওয়াস তৈরি করে গাইস। সেই কেওয়াসটা হচ্ছে এই, আগে ছিল ভারত পাকিস্তান, এখন হয়ে গেছে ভারত বাংলাদেশ গাইস। আইপিএলে মাঠে ধোঁয়া উঠবে,
শেষে মুস্তাফিজকে বিনা নোটিসে বাদ দিয়ে দিল শাহরুখের দল। তারপর যা হলো রীতিমতো যেন সিনেমা। বাংলাদেশ এবার আর কান্না করল না, বলল মোস্তাফিজকে এভাবে বাদ দিয়ে বেইনসাফি করেছে ভারত। বাংলাদেশ ঘোষণা দিল আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশে দেখতে দেয়া হবে না, মানে তোমরা এভাবে খুল্লা অপমান করবা আর বাংলাদেশ কিচ্ছুটি করবে না। সে বাংলাদেশ আর নাই। শুধু তাই নয়, আসছে বিশ্বকাপে ভারতে গিয়ে কোনো ম্যাচ খেলবে না বাংলাদেশ, এমন সিদ্ধান্ত নিল বিসিবি। যুক্তিও করা, এক মোস্তাফিজকে নিরাপত্তা দিতে পারো না, গোটা দলকে তোমরা নিরাপত্তা দিবা কেমনে? তারপরও আছে খেলা দেখতে যাওয়া হাজারো বাংলাদেশি দর্শক, সাংবাদিক, তাদের নিরাপত্তা দেবে কে? অর্থাৎ এমন অনিরাপদ দেশে বাংলাদেশ যাবে না, একদম নুন জবর না। ম্যাচগুলো ভারতে না হয়ে হতে হবে শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানে। এতদিন দেশটিতে যেত না পাকিস্তান, এবার বাংলাদেশও। ভারতে না যেতে চাওয়া দলের সংখ্যা তাই বাড়ছেই। এই সুযোগে বাংলাদেশি ফোক সিঙ্গার কুদ্দুস বয়াতি পর্যন্ত বলে বসলেন, এমন দিনও আসতে পারে যেদিন ভারতকে খেলতে হবে শুধু ভারতের সাথেই। যা হোক, বাংলাদেশের এমন ঘোষণায় ভারত রীতিমতো যেন কেঁপে গেল। বলে কি, ভারতের কংগ্রেস নেতা ও কলামিস্ট শশী থারুর তো বলেই দিলেন, এমন লজ্জা আমরা নিজেরা ডেকে এনেছি। পুরো বাংলাদেশ দাঁড়িয়ে গেছে বিসিবির এমন কঠোর সিদ্ধান্তের পাশে। সব দল, মত, উপদেষ্টারা বলছেন এই বাংলাদেশের মেরুদণ্ড আছে। এদিকে আইপিএল থেকে বাদ পড়ার কয়েক ঘন্টার মধ্যেই মুস্তাফিজকে যেন রাজকীয় সংবর্ধনা দিয়ে বরণ করে নিচ্ছে পাকিস্তান সুপার লিগ। করাচি কিংস তো বটেই, খোদ পিসিবি প্রধান মহসিন নাকভি মুস্তাফিজকে বাংলার গর্ব বলে অভিহিত করেছেন। ভারতের চপেটাঘাতের জবাবে পাকিস্তান যেন রেড কার্পেট বিছিয়ে দিল ফিজকে। এতে করে ভারতের বিসিসিআইয়ের ইগোতে বড় সড় এক ধাক্কা লেগে গেছে। ভারতের জন্য এই এক মুস্তাফিজ বা বাংলাদেশের বর্জন যে কতটা আত্মঘাতী তা একটু হিসেব করলেই বোঝা যায়। আইপিএলে বাংলাদেশি দর্শকদের যে বিপুল বাজার, তা হারানো মানে কোটি কোটি ডলারের লোকসান। শুধু বিজ্ঞাপন থেকেই আইপিএল এর বড় একটা রেভিনিউ আসতো বাংলাদেশ থেকে। স্টার স্পোর্টস বা ডিজনি প্লাস, হটস্টারের সাবস্ক্রিপশন বাতিল করতে শুরু করেছে হাজার হাজার বাংলাদেশি। অন্যদিকে বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্তে ভারতীয় পর্যটন এবং হোটেল ব্যবসায় ধস নামার উপক্রম। প্রতি বিশ্বকাপে হাজার হাজার বাংলাদেশি ভারত ভ্রমণে যেতেন, যার মাধ্যমে ভারতের কোষাগারে জমা হতো কোটি কোটি টাকা। এখন সেই টিকিটগুলো অবিকৃত পড়ে থাকবে। গ্যালারিতে বাংলাদেশের বাঘেদের গর্জন না থাকলে সেই বিশ্বকাপ যে পানসে হবে তা ভারতের গণমাধ্যমগুলোই স্বীকার করে নিচ্ছে। পরিস্থিতি যখন এমন বেগতিক, তখন ভারত রীতিমতো অনুনয় বিনয় শুরু করেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রস্তাব দেওয়া হয়েছে বাংলাদেশ দলকে রাষ্ট্রীয় নিরাপত্তা বা বিশেষ ভিভিআইপি সুরক্ষা দেওয়া হবে। কিন্তু ঢাকার উত্তর স্পষ্ট, না, না মানে না। বিসিবি সাফ জানিয়ে দিয়েছে, যে দেশে সামান্য একজন ক্রিকেটারকে নিয়ে অসহিষ্ণুতা তৈরি হয়, সেখানে আমাদের ক্রিকেটাররা হাউস অ্যারেস্ট হয়ে খেলতে যাবে না। আত্মসম্মান বিসর্জন দিয়ে আর যাই হোক, ক্রিকেটটা খেলা হয় না। এর মাঝেই ঘি ঢেলেছেন পাকিস্তানের এক নেতা। সম্প্রতি ভারতকে সোজা সাপটা হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশ এখন একা নয়, দক্ষিণ এশিয়ায় ভারতের যে দাদাগিরি তা রুখে দিতে পাকিস্তান বদ্ধপরিকর। যদি বাংলাদেশের দিকে কেউ কুনজর দেয় বা অন্যায় চাপ সৃষ্টি করে, তবে পাকিস্তান চুপ থাকবে না। প্রয়োজনে ক্ষেপণাস্ত্র ভারতের দিকে তাক করা আছে। এই যে পাকিস্তান বাংলাদেশ কাছাকাছি আসা, এটা ভারতের জন্য দুঃস্বপ্নের মতো। এক সময়কার বন্ধু যখন শত্রুর বন্ধু হয়ে ওঠে, তখন দিল্লির সাউথ ব্লকে অস্থিরতা বাড়াই স্বাভাবিক। এর আগে বাংলাদেশের রাজনীতির আঙিনায় এক অদ্ভুত সমীকরণ দেখা গিয়েছিল। বেগম খালেদা জিয়ার জানাজার দিনে পাক ভারত দুই দেশেরই কূটনীতিকরা ঢাকায় ছিলেন। উদ্দেশ্যটা রাজনৈতিক হলেও এর প্রতিফলন ছিল চোখে পড়ার মতো। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে পাক স্পিকারের সেই প্রাণখোলা হাসিমুখের ছবি যখন ভাইরাল হলো, তখন ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে কোনো বৈঠকই হলো না। কূটনৈতিক শিষ্টাচারের দোহাই দিলেও
সবাই বুঝল বাতাসের গতিপথ বদলে গেছে। ভারত বুঝতে পারছে পুরনো একতরফা বন্ধুত্বের দিন শেষ, এখন কথা হবে সমানে সমানভাবে, চোখে চোখ রেখে। ভারত হয়তো ভেবেছিল মোস্তাফিজকে অপমান করলে বাংলাদেশ বিচলিত হবে, কিন্তু তারা ভুলে গিয়েছিল 2024 পরবর্তী এই বাংলাদেশ নতুন করে মেরুদণ্ড সোজা করতে শিখেছে। মোস্তাফিজ তো কেবল উসিলা, আসলে এটা ছিল বাংলাদেশের দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভের বহিঃপ্রকাশ। ট্রফি না দিতে পারার সেই অপমান থেকে শুরু করে সীমান্তে বিএসএফের গুলিবর্ষণ, ফেলানির কাঁটাতারে ঝুলে থাকা, সবকিছুর প্রমাণ যেন এক মোস্তাফিজ ইস্যুতে দিয়ে দিল বাংলাদেশ। দেশীয় বিশ্লেষকদের মতে এখন ভারতের দশা হলো ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। তারা একবার ভিসা সার্ভিস চালু করার কথা বলছে, আবার পরক্ষণেই উগ্রবাদীদের ভয়ে পিছিয়ে যাচ্ছে। অন্যদিকে মোস্তাফিজ পিএসএল এ খেলার জন্য প্রস্তুত হচ্ছেন। মোদির দেশে ক্রিকেট এখন রাজনীতির গুটি, আর বাংলাদেশে ক্রিকেট হলো জাতীয় আবেগের ঢাল। সামাজিক যোগাযোগ মাধ্যমে হাস্যরস, দাদাগিরি করতে গিয়ে এবার নিজেদের মাঠেই নিজেরা আউট হবার জোগাড়। পাকিস্তান তো আগে থেকেই ছিল না, এখন বাংলাদেশও মুখ ফিরিয়ে নিল। ভারতের আইসিসি ইভেন্টগুলো এখন কি তবে পাড়া মহল্লার টুর্নামেন্ট হয়ে দাঁড়াবে? এমন প্রশ্ন সহসা উঠছে। শেষে একটা কথা না বললেই নয়, বাংলাদেশ এখন আর কারো দয়ার দান চায় না। নিজের সম্মানের বিনিময়ে আইপিএল এর 12 কোটি তো দূরের কথা, 1200 কোটিকেও লাথি মারতে জানে এই প্রজন্ম। মোস্তাফিজের হাতে যে বল আছে তা দিয়ে যেমন স্ট্যাম্প পোড়ানো যায়, তেমনি বিসিবির এই এক সিদ্ধান্তে ভারতের অহংকারও কিন্তু এক মাঝমাঠে বোল্ড আউট। এই বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই, এটা যত দ্রুত ভারত বুঝতে পারবে ততই তাদের জন্য মঙ্গল। নতুবা কুদ্দুস বয়াতির কথাই সত্যি হবে। অবস্থা যা, তাতে একদিন ভারত খেলবে শুধু ভারতের সাথেই। এটা এটা ঠিক না যে ভারত ভারতের সাথে খেলবে গাইস, ঠিক আছে? এটা কোনো ব্যাপার না, এটা তোমরা করে যাবে, এটা কখনো সম্ভব না যে খালি ইন্ডিয়ায় থাকবে। খালি রাগে অনেক অনেক কিছু বলে গাইস, একটা ক্ষোভ থেকে যায় ব্যাপারটা, কিন্তু দোষ দুদিকেই দোষ, এটা আমি মনে করি, ঠিক আছে? বাট শুরুটা যেহেতু মোস্তাফিজুর রহমানকেই নিয়ে যখন শুরু হয়েছে গাইস, তো সেটা আমি আসবো আগে, আবারও বলছি গাইস, ঠিক আছে? এটা দরকার ছিল। তাহলে আমার কথা হচ্ছে, যদি যদি অকশনই ওঠে তাহলে ড্রাফটে কেন নাম থাকবে ওনার? যদি না নিতেই হয় তো আগে থেকেই ক্যান্সেল করে দিক না কেন? এটা কি জঘন্যতম কাজ হলো গাইস, যে একেতে ড্রাফটে নাম তুললো, আবার কলকাতা দল কিনলো। কে কিনলো? কলকাতা নাইট রাইডার্স কিনলো। তারপরে আবার উপর থেকে বিসিসিআই নোটিশ আসে যে তাকে রিলিজ করতে হবে। এটা কেন? স্বাভাবিক স্বাভাবিক এখানের উত্তর বাংলাদেশই চাই তাদের কোনো প্লেয়ার হোক, আমাদের আইপিএল এ খেলুক গাইস, সেই ব্যাপারটা ছিল আগে। বাট যবে থেকে এই ঘটনাটা হলো গাইস, যা যা বলার কিছু ভাষা আমি পাচ্ছি না এখানে, ফুললি ব্ল্যাঙ্ক। কিন্তু আমি খুব ভালো আছি গাইস, আমি ক্রিকেট দেখা বন্ধ করে দিয়েছি গাইস। আমি এমনিও দেখি না, আমার ভালো লাগে না, কারণ বিরাট কোহলি নেই, রোহিত শর্মা নেই, পাবো না তাদেরকে হয়তো, ঠিক আছে? আমার ফেভারিট প্লেয়ার নেই, তো এতটা আমি ক্রিকেট পাগল হয়তো ছিলাম একটা টাইমে, বাট এখন পুরোপুরি নেই, পুরোপুরি নেই, ঠিক আছে? তো আবার যায় আসে না গাইস, যতটা ব্যাপার যতটা গড়িয়ে যাচ্ছে, জলটা ততটা গড়িয়ে গেছে গাইস। মজা সবারই লাগে, সবাই পাচ্ছে মজা গাইস, কিন্তু আমি কিন্তু মজা পাচ্ছি না, ভালো লাগছে না বিষয়টা, খুবই বাজে একটা বিষয় হলো। তো এইটুকু আজকের মতো, আবার দেখো নেক্সট আলোচনা কেমন